নমস্কার বন্ধুরা, ইচ্ছে টানার নতুন একটি ভিডিওতে আজকে সকলকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন দুর্গাপুজো কার্নিভাল 2025-এর পাস, এটা পেয়ে গেছিলাম আমি। অনেক দিনের আমার ইচ্ছে ছিল এই দুর্গাপূজা কার্নিভাল দেখতে যাব। প্রত্যেক বছরই টিভিতে দেখি এবং ভীষণ ভালো লাগে। দুর্গাপূজা কলকাতার তো ফেমাস। আমি যদিও কলকাতারই থাকি, তাও প্রত্যেকটা ঠাকুর এরকম যখন পরপর যায়, এত লোকের সমাগম, তার একটা ছোট্ট নমুনা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা জায়গায় বসে দেখার খুব ইচ্ছা অনেক দিন ধরে ছিল, কিন্তু পাস পেতাম না, তাই যেতে পারতাম না। এবারে অনেক রকম ভাবে চেষ্টা করে পাসগুলো জোগাড় করেছিলাম। তাই খুব বেশি দেরি না করে চলে যাই, চলো একদম অনুষ্ঠানে। আজকে তোমাদের ডিটেলে শেয়ার করব সবটা। প্রথমেই এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চলে এসেছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে। ওনার আসার নির্দিষ্ট সময়ের আগেই উনি চলে এসেছিলেন। তারপরে খুব বেশি অপেক্ষা না করেই অনুষ্ঠানটি শুরু হয়ে গেছিল। ফার্স্টেই দেখো চলে এসেছিল আমাদের বালিগঞ্জ কালচারাল ক্লাবের ঠাকুর বা প্রতিমা, যেটা এরকম প্রত্যেকটা ট্রেলারে করে আসে এবং প্রত্যেকটা ঠাকুর অসাধারণ সাজে আসে। এই ঠাকুরগুলো যখন আমরা প্যান্ডেলে ঘুরে দেখতে যাই, সেগুলোর কিন্তু আলাদা রকম একটা দেখতে থাকে। আর যখন তারা এইভাবে এখানে পরপর লাইন দিয়ে যায়, সেগুলো কিন্তু আলাদা রকম দেখতে লাগে। হাজার হোক প্যান্ডেলের মধ্যে দেখা ঠাকুর, তার একটা আলাদাই ঐতিহ্য থাকে। আর এটা তো হচ্ছে তোমার বিসর্জনের প্রসেশন, তাই এখানে আলাদা রকম দেখতে লাগে। এইরকম দেখো, এই এত বড় বড় ট্রেলারে করে, যারা সামনের দিকের মাথাটা থাকে আর পেছন দিকটা এরকম লম্বা করে ফাঁকা জায়গা থাকে, তার উপর বিভিন্ন পূজা প্যান্ডেল গুলো তাদের মনের মতো করে সাজায়। এই দেখো, এখানে প্রসেশনের একটা ছোট্ট অংশ, ওটা হচ্ছে ঢাকিরা সব ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, তার পেছনে একটা ক্লাবের প্যান্ডেলের গাড়ি আসছে এরকম ধীরে ধীরে। দেখো গাড়িটা কত বড়! এগুলো ক্যামেরায় দেখতে লাগছে এরকম, কিন্তু সামনে থেকে যখন দেখা যায় না, তখন ভীষণ ভালো লাগে। এখানে অনেক রকম গান বাজছিল, বিভিন্ন প্যান্ডেলের পারফরমেন্স হচ্ছিল। সেগুলো তো আর গানগুলো ভিডিওতে দেওয়া যায় না, তাহলে আবার ইউটিউব আমাদের কপিরাইট দিয়ে দেবে। কিন্তু সেই বাধাকে পেরিয়ে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে। এইরকম ঠাকুরগুলো যে পরপর দেখতে কি যে ভালো লাগে, এখানে অসংখ্য লোকের ভিড়। তার মধ্যে দেখো এই ঠাকুরটাও আমি প্যান্ডেলে গিয়ে দেখতে গেছিলাম, ভীষণ সুন্দর সে প্যান্ডেল হয়েছিল। এখানে তো শুধু ঠাকুরগুলোই দেখা যায়, প্যান্ডেলগুলো দেখা যায় না। দেখো এরকম প্রত্যেকটা গাড়ির সামনে এরকম নাম্বারিং থাকে, এই নাম্বারিং হিসাবে ঠাকুরগুলো পরপর আসে। কলকাতার প্রায় কম বেশি সব বড় বড় ঠাকুর এই দিন এই রেড রোড দিয়ে যায়। রেড রোডের ফোর্ট উইলিয়ামের ওই দিক থেকে গাড়িগুলো সব পরপর পরপর সাজানো থাকে এবং ওখানে প্রত্যেকটা পূজা প্যান্ডেলের জন্য আলাদা বাঁশের প্যান্ডেল করা থাকে, সেখানে তারা এসে বসে। এই দেখো স্টেজের সামনে এরকম প্রত্যেকটা প্যান্ডেলের তরফে 30 সেকেন্ড বা 45 সেকেন্ড একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ে ওনারা পারফর্ম করেন। এই যে পারফরম্যান্সটা, এটার জন্য ভাবো কত এফর্ট ওনারা দেন। আমরা পুজোয় তো বিভিন্ন সাজ পোশাক করি, ঠাকুর দেখতে বেরোই, তার মধ্যেও হয়তো ওনারা একটা নির্দিষ্ট টাইম রাখেন, যা যেই সময়টা ওনারা রিহার্সাল করেন। যে পুজোর পরে তাদের আর একটা মস্ত বড় কাজ আছে, সেটা হলো তাদের রেসপেক্টিভ ক্লাবকে উপস্থাপনা করা রেড রোডে, যেটা একটা আমার মনে হয় বিশাল বড় দায়িত্ব। তাই প্রত্যেকটা ক্লাবের এখানে অদম্য উৎসাহ, প্রচুর হার্ড ওয়ার্কিং থাকে, যেগুলো আমরা এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টায় দেখে ফেলি। কিন্তু এর জন্য অসংখ্য পরিকল্পনা, অনেক কিছু ভাবনা চিন্তা করা থাকে। এবারে দেখলাম এরকম মহিলা ঢাকিরা প্রচুর ঢাক বাজাচ্ছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে সবুজ জেনারেটরটা দেখছো, এটা প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে জেনারেটর থাকে। আর ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে, এরকম প্রত্যেকটা পূজা প্যান্ডেলের সাথে এক বা একাধিক পুলিশ থাকেন, যারা ওই ক্লাবের হয়তো দায়িত্ব নেন।
দেখো বলতে না বলতে আর একটা ঠাকুর চলে এসছে। এই ঠাকুরের আবার যেখানে আছে যে ট্রেলারটার ওপর, সেখানে আবার একটি ছেলে একটি মেয়ে ধুনুচি নিয়ে নাচছে। আর আমরা যেখানে বসি সেখানে প্রত্যেকটা জায়গায় এরকম স্ক্রিন করা থাকে, যাতে যারা বসে আছে তারা তো পারফরমেন্স গুলো দেখতে পায় না, কারণ পারফরমেন্সটা এক্স্যাক্টলি যেখানে স্টেজ করা আছে সেখানে হয়। তো যাতে প্রত্যেকটা মানুষ সেই প্রোগ্রামটা দেখতে পারে, তাই এখানে অনেক গোটা রেড রোড জুড়ে অনেক জায়ান্ট স্ক্রিনও করা থাকে। এই ক্লাবটা আবার এখানে একটা সেই দ্রৌপদীর বস্ত্রহরণের একটা ছোট মতো নাটকেরও ব্যবস্থা করেছিল। এখানে পেছনে একটা গ্রাফিক্সে ওই একটা ওই কি বলে না, রাজসভার ব্যাপার ছিল, আর এখানে করেছিলেন শ্রীকৃষ্ণ বস্ত্র দিচ্ছেন। ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা। এরপরে আর একটা ঠাকুর চলে এসেছিল। এই ঠাকুরটা মনে হয় বিসর্জন হয়ে গেছিল জানো, তাই এরা ছবি নিয়ে এসেছিল। আমি ঠিক শিওর বুঝতে পারিনি, তাও মনে হলো। পরের ঠাকুরটা দেখুন, কি সুন্দর অসাধারণ একটি মায়ের মূর্তি, ঠিক যেন গ্রাম্য মায়ের একটি রূপ। পরের গাড়িটা দেখো, কি বিশাল একটা চালচিত্র, তার মধ্যে মা তার ছানাপোনাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং এই দৃশ্যগুলো দেখতে দেখতে না মনটা খুব খারাপ হয়ে যায়। ঠাকুরগুলো যখন আসে তখন যেমন তাদের রূপগুলো দেখতে ভালো লাগে, আবার এই ঠাকুরগুলো যখন ডান দিক দিয়ে সরে চলে যায় তখন মনে হয়, মা তুমি চলে গেলে আবার তোমার জন্য 1 বছর আমরা অপেক্ষা করে থাকবো। তাও সংসারের জীবনে তো সবাইকেই ফিরে যেতে হবে। মা তার স্বামী সংসারে ছেড়ে এসেছিলেন আমাদের কাছে 4 দিনের জন্য, তারপর ওনাকেও তো ওনার সংসারে ফিরে যেতে হবে। সেই রকম আমরা এই 4 দিন 6 দিন কলকাতায় তো এখন 10 দিন ধরে দুর্গাপুজো পালন হয়। মোটামুটি মহালয়া থেকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। যারা স্কুল কলেজ পড়ুয়া হয় তারা তো মনে হয় ডেফিনেটলি বেরোয়। আমরা যারা চাকরি বাকরি করি তারা পারি না, সত্যি কথা বলতে পারি না। আমাদের জন্য ওই পুজোর 4 দিন মানে লাগাম ছাড়া ব্যাপার। যে যা ইচ্ছা করো, ছোটবেলায় মনে পড়ে এই পুজোর দিনগুলোতে সীমাবদ্ধ ছিল টাইম। বাবা মা বলে দিতেন, না তুমি সকালে যত আগে বেরো কোনো আপত্তি নেই, সন্ধ্যে 7টা বা 8টার মধ্যে বাড়ি ফিরে আসবে, তারপর আমাদের সাথে বেরোবে। কিন্তু বন্ধুদের সাথে দেখার জন্য ওই সন্ধ্যেবেলা 7টা to 8টা এতটুকুই ম্যাক্সিমাম টাইম দেওয়া ছিল। তো আমরা যাই হোক বাধ্য ছেলেমেয়ের মতো সেটা পালন করার চেষ্টা করতাম। তারপরে আরটু যখন বড় হলাম সেই টাইমটা বেড়ে হয়েছিল 9টা। যখন কলেজ পৌঁছলাম তখন ওটা সর্বোচ্চ হয়েছিল 10টা। তারপর এখন বড় হয়েছি, বন্ধু বান্ধবদের সাথে বেরোতে বেরোতে মা বাবারা যখন বুঝে গেছেন যে না, এখন ছেলে মেয়েদের দায়িত্ব এসেছে, তারা নিজেরা নিজেদের দায়িত্বে ঘুরে বেড়াবে, তাই এখন আর সেই ভাবনাটা তাদের থাকে না। এখন হোল নাইট দেখি। এখন এই 4 দিন হোল নাইট ঠাকুর দেখা হয়ে সকালবেলার দিকে বাড়ি আসা, এর একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। এই 4 দিন আমাদের আর কেউ কিছু বারণ করে না। এই জন্যই হয়তো ছোটবেলা থেকে খুব মনে হতো কবে যে বড় হব, কবে যে পড়াশোনাটা বাদ যাবে। হ্যাঁ, যতই ভালো স্টুডেন্ট হও বা হই, যাই বলো না কেন, পড়াশোনার প্রতি একটা ভয় তো থেকেই যায়। হ্যাঁ, ভালো স্টুডেন্টদের হয়তো অঙ্কটা একটু বেশি ভালো লাগে, কিন্তু পড়তে বসতে কি সব সময় ভালো লাগে জানি না। এই যে দেখছো এর পেছনে একটা বাস ছিল, এই বাসে করে প্রত্যেকটা ক্লাবের মেম্বাররা যাচ্ছিলেন। এই প্রত্যেকটা ক্লাবের ঠাকুর যেই এত পর পর আসছে, এটা তো 1 ঘন্টায় বা 2 ঘন্টায় সম্ভব নয়। যেদিন অনুষ্ঠানটা ছিল মোটামুটি তার আগের দিন রাত থেকে এরকম প্রত্যেকটা গাড়িতে তাদের সেই ক্লাবগুলো আর কি ঠাকুর পাঠিয়ে আগের দিন রাত থেকে মোটামুটি লাইনটা দিয়ে রাখেন। এবং এইবারে এই অনুষ্ঠানটা পড়েছিল রবিবার, তাই রাস্তায় জ্যাম জট এগুলো কিন্তু অনেক কম হয়েছিল। দেখো কি সুন্দর এখানে মেয়েরা নৃত্য রিহার্সাল করে এখানে স্টেজের সামনে পারফর্ম করছে, এগুলো দেখতে কি ভালোই না লাগে। যারা কলকাতার এই স্বাদ অনুভব করতে পারেন না তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটা লাইভ টেলিকাস্ট হয়।
তারপরে চলে এলো দেখতে দেখতে ১৩ নম্বর ঠাকুর। এই ঠাকুরগুলো এই যে রেড রোড দিয়ে আসছে, এই রেড রোড দিয়ে এসে একদম এটা যাচ্ছে তোমার বাবুঘাটের দিকে। বাবুঘাটের দিকে হয়ে একদম বাবুঘাটে বিসর্জন হয়ে যাবে। এবার এই যে পরপর গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো যেতে যেতে অনেক গাড়ি তো সামনে আটকে যায়। এখান থেকে যাওয়া মানেই তো পরপর সেগুলো ভাসান হয়ে যাবে না, গাড়িগুলো যাবে। গাড়ি থেকে ঠাকুরগুলোকে নামানো হবে, তারপর বিসর্জন হবে। তার জন্য মাঝে মাঝে গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, হয়তো সামনের গাড়ি এগোনোর সিগন্যাল পাচ্ছিল না সেই জন্য। এখানে তো তোমাদের দেখানোর জন্য আমি এগুলোকে সুন্দর করে পরপর সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এগুলো কিন্তু এতটা পরপরও যাচ্ছিল না। মাঝখানে ২ মিনিট ৩ মিনিট করে গ্যাপও ছিল, যেগুলো আমি এখানে ভিডিওটাকে ছোট করার জন্য স্কিপ করে দিয়েছিলাম। তবে এখানে দেখো বিভিন্ন ঠাকুর, এত ঠাকুর, তার মধ্যে তো মাত্র ১৩-১৪টা তোমরা দেখতে পেলে। এত যে ঠাকুর এসেছে, কোনো দুটো ঠাকুর কিন্তু এক নয়। প্রত্যেকটা পূজা প্যান্ডেল সারা বছর ধরে পরিকল্পনা করে সুন্দর সুন্দর থিমে ঠাকুর বানিয়েছেন। মাঝখানে এবার প্রচণ্ড জোরে একবার বৃষ্টিও এসে গেছিল, তখন সবাই খুব তাড়াহুড়ো একটা করে দিয়েছিল, কারণ মানুষগুলো ভিজছে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠাকুরগুলো যদি বিসর্জনের আগেই তাদের কোনো ক্ষতি হয় বা কোনো অংশে কোনো ক্ষতি হয়, সেগুলো তো দেখতে খুব খারাপ লাগে। তাই এখানে অনেক ঠাকুরের এরকম ছাতা ধরেও যাচ্ছিল, যাতে মায়ের মুখে যাতে কোনো রকম অসুবিধা না হয়। দেখো কত জোরে বৃষ্টি পড়ছিল, কিন্তু ভগবানের কৃপায় বা আমাদের মায়ের অদম্য আশায় সেই বৃষ্টিটা কিছুক্ষণ বাদে থেমেও গেছিল। এইটা হলো শিব মন্দিরের পুজো। এই ঠাকুরটা এত সুন্দর হয়েছিল, প্যান্ডেলে গিয়ে দেখতে যে কি ভালো লাগছিল যে কি বলবো। এই যে ঠাকুরগুলো তোমরা দেখছো, এগুলো এত দূর থেকে দেখা যাচ্ছে বলে যেন মনে হচ্ছে ছোট্ট ছোট্ট, কিন্তু এই এক একটা ঠাকুরের দেখবে, আমি আবার বলে দেবো, যখন সামনে পুরোহিত বা কোনো লোক দাঁড়িয়ে থাকছে না, তখন বোঝা যাচ্ছে ঠাকুরগুলো কত কত বড় হয়। সাধারণত এই ঠাকুরগুলো অনেক ক্ষেত্রে বড় বড় প্যান্ডেলের ক্ষেত্রে তো আলাদা হয়, সেটা সবসময় সেম হয় না, কিন্তু কলকাতায় কুমোরটুলি বলে একটা জায়গা আছে, অবশ্যই উত্তর কলকাতায়। সেই কুমোরটুলিতে এই বিভিন্ন ঠাকুর প্রতিমা নির্মাণ করা হয়। যদি পরে একদিন সময় হয় তোমাদের সেখানে ঘোরাতে নিয়ে যাব। এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা হয়েছিল নাকতলায়, নাকতলা উদয়ন সঙ্গে। এইটা ছিল একটা শঙ্খের মোটিভের উপর ঠাকুরটা হয়েছিল, ভীষণ সুন্দর। তারপরে আর একজন মা এলেন, দেখো মাকে দেখতে ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের পুরোহিতটাকে যিনি হাওয়া করছেন চামর দিয়ে, ওনাকে দেখলে বোঝা যায় ঠাকুরটা কত বড়। এরপরে দেখো আর একজন মা এলেন একটা অসাধারণ রূপ নিয়ে, সিংহের ওপর বসে আছেন, অতি সাধারণ একটা স্নিগ্ধ মায়া ভরা মুখ নিয়ে, যেটা দেখে মনটা যেন হু হু করে ওঠে। মা আর ২ দিন থাকলে হতো না? এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? এই তো ১ বছর অপেক্ষা করলাম, আবার ১ বছর অপেক্ষা করতে হবে। এরপরে এলো আর এক মা, দেখো কত সুন্দর দেখতে, তাই না? কি সুন্দর দেখে মনে হয় না আমাদের বাঙালিদের কত কাজের, কত নিপুণ ক্ষমতা, এত ঠাকুর তৈরি হয়েছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু আলাদা আলাদা রূপ, কোনো দুটো ঠাকুরকে কিন্তু একরকম দেখতেই হয় না। সাধারণত আমরা কোনো কিছু ভালো জিনিস বলতে সবসময় বুঝি বাইরে থেকে, সে দেশের বাইরে হোক বা স্টেটের বাইরে হোক, যেখান থেকেই, কিন্তু এই কলকাতার দুর্গাপুজো এর একটা আলাদা মহিমা। এই ঠাকুরটা দেখো, উফ কি সুন্দরই না দেখতে। দেখো দেখো পাশের যে পুরোহিতটা আছে, ওনাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। মায়ের পায়ের ওপর উনি যে হাতটা রেখেছেন, সেখানে বোঝা যাচ্ছে ঠাকুরটা কত বড়। এরপরে এই আর একটা ট্রলিতে ওই ক্লাব কিন্তু সিংহটা আর চোরাটা রেখেছিল, বুঝতে পারছো কত বড় এদের ব্যবস্থাপনা থাকে। এরপরে চলে এসেছিল আর একটা ঠাকুর, তবে এই ঠাকুরটার হাতটা মনে হয় কোনো একটু সমস্যা হয়েছিল,
যেটা ক্লাব মেম্বাররা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছিলেন। দেখতে দেখতে ২৭ নম্বর ঠাকুর চলে এলো। দেখো কি সুন্দর, এই প্রত্যেকটা গাড়িতে লাইটিং করা থাকে এবং প্রত্যেকটা গাড়ির পেছনে থাকে একটা করে ডিজি গাড়ি ভ্যান, মানে যেগুলো হলো তোমার জেনারেটর ভ্যান। এই প্রত্যেকটা ঠাকুরের সাথে তো গান চলে, লাইট জ্বলে, এবং সেই লাইটগুলো যেহেতু ইন মোশন থাকে তাহলে তার সাপ্লাইগুলো কোত্থেকে আসবে? সেই জন্য প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে বা দুটো করে ডিজি ভ্যানও থাকে। এটা হলো দমদম পার্কের দিকে হওয়া একটি ঠাকুর। ওখানে ৩টে ঠাকুর পরপর দেখেছিলাম, তাই এক্স্যাক্টলি এই ঠাকুরের ক্লাবের নামটা আমি মনে করতে পারছি না, কিন্তু এর যে প্যান্ডেলটা হয়েছিল ভীষণ স্নিগ্ধ সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল। আর প্যান্ডেলে ঠাকুর দেখতে গেলে কি হয় জানো তো, আজকাল কলকাতার প্যান্ডেলগুলোতে এত ভিড় হয়, এত ভিড় হয় যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে গিয়ে যে ঠাকুরকে দুহাত মাথায় দিয়ে প্রণাম করব সেই সুযোগটাই ভলেন্টিয়াররা দেয় না। সে কানের কাছে এসে এমন বাঁশি বাজাবে না যে তুমি সেখান থেকে এগিয়ে যেতে বাধ্য। হয়তো ওনাদেরও দোষ নয়, ওনারা সারাদিন সারা রাত ধরে তো এইসব লোকজনদেরই সামলাচ্ছেন। কিছু লোক সামনে গিয়ে ফটো তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, তাদের সরাতে গিয়ে যারা আমরা একটু মাকে দু চোখ ভরে দেখতে চাই তারাও হয়তো ভালো করে দেখতে পাই না। আসলে কলকাতার পুজো দেখার ঠাকুরের ভিড় এত দিন দিন বাড়ছে, আর আমাদের বাঙালিদের তো আমরা সবাইকে নিয়ে ঠাকুর দেখি, তাই এখন যত দিন যাচ্ছে দেখছি বাঙালিদের সাথে সাথে অবাঙালিরাও এই ঠাকুর দেখতে প্রচুর পরিমাণে আসছে। অনেক হিন্দি ভাষাভাষীর মানুষ দেখি একই সাথে প্যান্ডেলে, কেউ বলছে আম, আহ, ওই হিন্দিতে যেরকম কথা ওরা বলে আর কি, সেই রকম দেখে বোঝা যাচ্ছে যে এরা বাঙালি নয়। বাঙালি না হয়েও তারা আমাদের মতো বাঙালিদের সাথে এই পূজা অনুষ্ঠান দেখতে কলকাতার ভিড়ে সমাগম হয়। আগে জানতাম যে রাত্রিবেলায় লোকে ঠাকুর দেখতে যায়, কারণ রাত্রিবেলায় ভিড়টা একটু কম হয়, সেই জন্য ফাঁকায় ফাঁকায় দেখা সুবিধা। ও বাবা, এখন দেখলে বুঝতে পারবে যত রাত বাড়ে ভিড় বাড়ে। আগে দেখতাম খবরের কাগজ যখন পরের দিন ছাপা হতো তখন বড় বড় প্যান্ডেলগুলো এরকম ভিড়ের টাইম আসতো। রাত্রি ১টায় ২ লাখ, রাত্রি ২টোয় ৩ লাখ, এরকম পরপর আসতো যে যত রাত বাড়ে ভিড় বাড়ে, আবার ভোরের দিকে ভিড়টা কমে। কিন্তু এখন যেন ভিড় কমে না, যত রাত যায় ভিড় অসম্ভব থেকে অসম্ভব বাড়ে। যার জন্য যারা বাড়ির বয়স্ক থাকেন তারা তো আমার মনে হয় ঠাকুর দেখতে যেতে একদমই পারেন না। আমার বাড়ির বয়স্করা তো একদমই পারেন না। বড়জোর পাড়ার যে পূজা প্যান্ডেল সেখানে গিয়ে বসেন, এবং আমার মনে হয় সেটাই তাদের জন্য ভালো। বেকার ভিড়ের মধ্যে গিয়ে কোনো অসুবিধা হওয়ার থেকে এক জায়গায় বসে মাকে দেখাই ভালো। মা তো মাই, এক মাকে দেখলেই সবাইকে দেখা হয়ে যাবে। এবং যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য রয়েই গেছে আমাদের এই অনুষ্ঠান দুর্গাপূজা কার্নিভাল। এখানে বিভিন্ন মানুষ বা বিভিন্ন ক্লাব তাদের সেই ক্লাবকে উপস্থাপিত করার জন্য একটা বিশাল ব্যবস্থা করেন, যদিও এটা ক্লাবের নিজস্ব ব্যবস্থা নয়। এই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারাই অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে ক্লাবগুলো পার্টিসিপেট করে এবং তাদের যে বিভিন্ন আলাদা আলাদা কারিগরি বিদ্যা বা শিল্পবিদ্যা সেগুলোকে উপস্থাপিত করেন। এটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো। আর ওই যে বললাম যে মায়েরা পূজা দেখতে পারেন না, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারেন না, কিন্তু তাদেরও তো ইচ্ছা হয় যে মায়ের দর্শন পেতে, তারা কি মায়ের দর্শন পাবেন না? সেই জন্য এইরকম একটা প্রসেশন অনুষ্ঠিত হয়। এখানে সব ঠাকুরের পরপর যায়, প্রত্যেকটা ঠাকুরের সামনে তাদের সেই প্যান্ডেলের যারা কর্তৃপক্ষ থাকেন তারা একটা একটা করে ছোট ছোট পারফরমেন্স করেন, সেগুলোও দেখা যায়। তাই সব মিলিয়ে এই সন্ধ্যাটা ভীষণ জমজমাট কাটে।
তবে এই জমজমাট সন্ধ্যাটা কাটার পরে কলকাতা থেকে দুর্গাপূজাটা একদম কমপ্লিটলি টাটা হয়ে যায়। এরপরেই চলে আসে লক্ষ্মী পুজো। কিন্তু এই মহালয়া থেকে মোটামুটি এই কার্নিভাল পর্যন্ত এতগুলো দিন কলকাতায় পুজো পুজো রব কিন্তু থেকেই যায়। এখন কলকাতায় মোটামুটি মহালয়া থেকে সব প্যান্ডেলের উদ্বোধন হয়ে যায় এবং সেই প্যান্ডেলগুলো দেখার জন্য লোকও চলতে থাকে। অনেকে দেখেছি মহালয়া থেকে ঠাকুরগুলো দেখে মোটামুটি কমপ্লিট করে নেন, নিয়ে ষষ্ঠী বা সপ্তমীতে কোথাও বেড়াতে চলে যান। আমার আবার এই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। যদিও আমার তো অফিস থাকেই, আমি তো করতে পারি না পুজোর আগে ঠাকুর দেখা। তাও আমার মনে হয় বাঙালি হয়ে যখন আছি, পুজোর 4 দিন কলকাতার এত কাছে থেকে কলকাতাতে অবশ্যই থাকবো। হ্যাঁ, পুজোটা পেরিয়ে যাওয়ার পরে আবার যখন অফিস জয়েন করতে হয়, তখন মনে হয় এই একাদশী থেকে লক্ষ্মী পুজো অবধি যে সময়টা, এই সময়টা কোথাও গেলে ভীষণ ভালো হতো। এইটা সম্ভবত ছিল বাবুবাগানের ঠাকুর, ভীষণ সুন্দর। এর যে এই চালচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যেন অবিকল কোনো এক রাজবাড়ির সেই রাজপ্রাসাদের একটা আঙ্গিকে তৈরি করা হয়েছিল। ভীষণ ভালো লেগেছিল আমার। প্রত্যেকটা ঠাকুর প্রত্যেক রকম ভাবে সেরা, প্রত্যেকে আলাদা আলাদা রকম ভাবে তাদের তাদের জায়গায় সেরা। আমার এখানে বলে বোঝানোর কোনো ভাষা নেই। এই দিন সকালে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল যে আজকে যেন কোনো একটা অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান? না, আজকে দুর্গাপূজা কার্নিভাল দেখতে যাব। দেখো এই যে পরের ঠাকুরটা এলো, এই ঠাকুরটা সেই রাসে যেরকম আমাদের পুতুলগুলো বিভিন্ন আঙ্গিকে সাজানো থাকে, ঠিক সেই রকম আঙ্গিকে সাজানো ছিল। এর পরে যে ঠাকুরটা এলো, ঠাকুরটাকে কি মিষ্টি দেখতে, কি যে বলবো। ঘোড়াটা দেখো, ঠিক সেই যেন টাট্টু ঘোড়ার মতো। দেখো প্রত্যেকটা ঠাকুর তো এতক্ষণ দেখছো, দেখতে দেখতে জানি না এটা কত নম্বর ঠাকুর গেল। প্রত্যেকটা ঠাকুর কিন্তু আলাদা আলাদা রকম ভাবে সুন্দর। কি যে ভালো মায়া ভরা মুখগুলো। যখন মনে হয় এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাব, তার থেকে বাবা এক জায়গায় বসে গল্প আড্ডা করি। কিন্তু একটা মায়ের মুখ দেখার পরই যেন মনে হয় আবার ওই প্যান্ডেলটায় গিয়ে দেখি তো কি হয়েছে। দেখো এই পূজা প্যান্ডেলটা আবার এই বড় বড় মাদুরগুলো এনেছিল, তার সাথে এরকম মহিলারা সেই মাথায় হাঁড়ি নিয়ে নাচের তালে তালে যাচ্ছিল। এই হাঁড়িগুলো কি সুন্দর থাকে না? আর আমরা তো এ ঘর থেকে ও ঘরে জিনিস নিয়ে যেতেই 5-6 বার ফেলে দিই। আহ, মা তোমার মুখটা কি যে মিষ্টি, কি বলবো। তুমি এত মিষ্টি বলেই তোমার বাংলায় তোমার মানুষগুলো এত সুন্দর। দেখো এই যে ঠাকুরটা আসছে, এর যে এই চালচিত্রটা করা রয়েছে, এর মধ্যে কত শিল্পই না ফুটে উঠেছে। এই সামনে দেখো যে মহিলাটি চামর দিয়ে হাওয়া করছেন, এনার সামনে বোঝা যাচ্ছে ঠাকুরটা কত বড়। এটা ঠাকুরের মূর্তি ছিল না ফটো ছিল আমি ঠিক বুঝতে পারিনি। এর পরের ঠাকুরটা দেখো, উফ কি বিভৎস বড়, কত কাশ ফুল এখানে লাগানো ছিল। পিছনে ওই যে বড় বড় জায়ান্ট স্ক্রিন গুলো রয়েছে, যারা ছোট স্ক্রিন সব সময় কভার করতে পারছেন না, তারা ওই জায়ান্ট স্ক্রিনেও কিন্তু এই পারফরমেন্স গুলো দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু স্টেজ থেকে একটু দূরে বসেছিলাম, ওখানে তো বিভিন্ন সেগমেন্ট করা থাকে, সেই হিসাবে যে যার জায়গায় বসে। এরকম গোটা রেড রোড জুড়ে দুধারে বসার জায়গা থাকে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ওই প্রান্তের মানুষগুলো বসে আছেন, ঠিক সেই রকমই আমরা এই প্রান্তে যারা ছিলাম আমাদেরও চেয়ার করা ছিল এবং এরকম প্যান্ডেল করে পুরোটা ঘেরা ছিল, যাতে বৃষ্টি এলে দর্শক না ভিজে যায়। তো ভীষণ সুন্দর ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় ওয়াশরুম ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবাইকে জলও দেওয়া হচ্ছিল। যদিও আমরা জল পাইনি, কারণ এত ভিড় হয়েছিল, উঠে গিয়ে যে জল নেবো সেই ফুরসত আর পাইনি। দেখো এই মাকে ওরা বিসর্জনের জন্য একদম আলাদা রকম ভাবে ফুলের সাজে সাজিয়ে এনেছিল।
আর এখানে একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, যারা অরিজিনাল অস্ত্র দিয়েছিল মাকে সেই অস্ত্রগুলো কিন্তু খুলে নিয়েছিল যাতে ভাসানের সময় অসুবিধা না হয়। এই ঠাকুরটা হয়েছিল বেহালা সাইডে। ঠিক আছে, এই ঠাকুরের থিম ছিল এই যেটাকে আমরা সার্কাসে বলে থাকি না, এই কি যেন নাম ছিল, আমি একদম ভুলে যাচ্ছি, মনেই পড়ছে না। যে সার্কাসে যখন থেকে জীবন্ত পশু প্রাণীদের ব্যবহার কমে গেল, তবে থেকে সার্কাস হওয়াটাও একটু কমে গেল। সেই রকম থিমেরই একটা ঠাকুর করেছিল এরা।